আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি। ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তা শেষে অনুষ্ঠিত ইউনূস মোদি বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি। বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা। এরপর জানিয়ে দিব, ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে আশার আলো দেখছেন মির্জা ফখরুল। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুই দেশের জন্য আশার আলো হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত। মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। মিয়ানমারে গত 28 মার্চ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছেন। এদিকে ছুরির আঘাতে যুবক নিহত, গণপিটুনিতে অভিযুক্ত তরুণের মৃত্যু। রাজশাহী বাগমারা উপজেলার রণশিবাড়ি বাজার গ্রামে দোকানে ঢুকে এক যুবককে ছুরির আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় ক্ষুব্ধ লোকজনের হামলায় পুলিশের উপপরিদর্শক সহ 6 জন আহত হয়েছেন। শুক্রবার 4 এপ্রিল বিকেল থেকে রাত 8টা পর্যন্ত বাগমারা উপজেলার ঝিকরার রণশিবাড়ি উপজেলা এ ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষ, নিহত 2। রাজধানীর কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়, এতে চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার 4 এপ্রিল রাত 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি। ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তা শেষে অনুষ্ঠিত ইউনূস মোদি বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি। বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা। কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। আমার দেশ এর সঙ্গে আলাপে তারা বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউর রহমান ইউনূস মোদি বৈঠক সম্পর্কে আমার দেশকে বলেন, আমি এই বৈঠকে ইতিবাচক হিসেবেই দেখছি। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ বহন করে। এই বৈঠকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতার প্রমাণ দেখেছেন। তিনি আরো বলেন, ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন এই অঞ্চলে অন্যতম খেলোয়াড়, যা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন, শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না, এটা আমরা সবাই জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন। কিন্তু মোদির সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যু তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়েছেন ডক্টর ইউনূস। নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে, কারণ আগামীতে শেখ হাসিনার বিচার হবে, বিচারে তার সাজাও হতে পারে। ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে আশার আলো দেখছেন মির্জা ফখরুল। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠকে দুই দেশের জন্য আশার আলো হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 4 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিমস্টেক সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে ভূ রাজনীতিক এবং বর্তমান বিশ্বের রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ও ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, তা বিটারনেসটা তৈরি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে, সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে ব্যাপারটা দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে দুই দেশের মানুষের উপকার করবে। উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় দুপুরে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। আধা ঘন্টার বেশি সময় স্থানীয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় বলে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ড ব্যাংকক থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 4 এপ্রিল রাত 10টা 5 প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানবন্দরে ফ্লাইট হজরত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় রাত 8টা 45 ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে দেয়। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপন সিন্ধুপ্রাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা 2 দিনের থাইল্যান্ড সফরে বিমস্টেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন। গত 2 থেকে 4 এপ্রিল 3 দিনের বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত। মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। মিয়ানমারে গত 28 মার্চ তারিখে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তর ধ্বংস পড়া বিল্ডিং পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়। শনিবার সরকারি কিছু অফিসের বিল্ডিং ও ক্লিয়ারিং অপারেশন পরিকল্পনা করেছে। উদ্ধার কার্য
কার্যক্রমের পাশাপাশি 1000 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, 50 শয্যা বিশিষ্ট যুবথিরি জেনারেল হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞগণ 150 জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছে। উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ 2 জন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচার অংশগ্রহণ এবং আর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত সর্বমোট 227 জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।